নমস্কার। আজকে এমন একটি দেশ সম্বন্ধে আলোচনা করব যে দেশটি 4 বার স্বাধীন হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা কি ভাবছেন যে কোনো দেশ 4 বার স্বাধীন হয়? হ্যাঁ, তেমনই ঘটনা ঘটেছে এমন একটি দেশের সাথে, যার আলোচনা প্রসঙ্গে আপনারা জানতে পারবেন যে সে কিভাবে এই 4 বার তার জন্ম হলো। ঘটনার সূত্রপাত হচ্ছে 1905 সালে, যখন দুর্জন নামের এক ব্যক্তি তিনি প্রথম এই দেশটিকে ভাগ করেন। সরি, ভুল বললাম, দুর্জন হবে না, ওটা হবে লর্ড কার্জন। যেহেতু বাংলাদেশে, মানে আজকের বাংলাদেশে, সেই সময় সেটা বাংলা ছিল, সেখানে মুসলিম মেজরিটি ছিল। তাই প্রথমে সে কি করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে, মানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরির সৃষ্টি করে। কারণ যোগাযোগ ব্যবস্থা খুব একটা সুবিধা ছিল না, সে সময় রেল যোগাযোগ কিন্তু ঢাকার মধ্যে ছিল না। ফলে কি তারা ভাবে, হ্যাঁ, কথাটা তো ঠিকই বলছে, আমরা যদি আলাদা হই তাহলে আমরা একটা নিজস্ব রাজধানী পাবো এবং যাবতীয় আইন, আদালত, প্রশাসনিক ভবন সবকিছু আমার ঢাকায় তৈরি হবে। যথারীতি তারা এগ্রি হয়ে যায়। তারপরে হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা দেশভাগের পক্ষে আমরা সায় দিচ্ছি। আর এদিকে দেখা যায় কলকাতায় কিছু ব্যক্তি ছিল যারা, মানে সেই সময় বলা হতো তাদেরকে জমিদার। তারা, তাদের বেশিরভাগই জমিদারি ছিল তাদের ওই ঢাকা সংলগ্ন এলাকায়। ফলে তারা ঠিক করে যে না, এইভাবে তো দেশ ভাগ করতে দেওয়া যায় না, দেশ ভাগ করতে দিলে পরে তাদের জমিদারি তারা হারিয়ে দেবে এবং তাদের ব্যবসা বাণিজ্য সেটাও হারিয়ে যাবে। সেই সময়ের যেসব নেতারা ছিলেন, যেমন হচ্ছে আপনার জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এদেরকে এবং ওদিকে আলী জিন্নাহ, এদেরকে এমনভাবে কান ফুসলানো হলো যে বলা হলো, বোঝানো হলো তাদেরকে যে আপনারা ধর্মের ভিত্তিতে এই দেশটি ভাগ করুন। ওয়েস্ট পাকিস্তানিদের মনোভাব ছিল যে তারাই হচ্ছে একমাত্র মুসলিম, আর ইস্ট পাকিস্তানিরা তারা নাকি কনভার্টেড, অর্থাৎ কনভার্টেড মুসলিম। ফলে কি তারা কিন্তু তাদেরকে বরাবরই একটু ছোট নজরে দেখত। এর মধ্যে বিএনপি, যে সব থেকে বড় বিরোধী পার্টি, তাদের বক্তব্য ছিল যে ইলেকশন ডিক্লেয়ারের আগে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে 3 মাসের জন্য, যারা এই ইলেকশনটাকে চালনা করবে। কিন্তু শেখ হাসিনা যেহেতু গভর্নমেন্টে ছিলেন, সেহেতু তিনি কিন্তু এই কাজটি করেননি। বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ড শুরু হয়েছিল, যে ট্রেন্ডটি হচ্ছে যে ভারতবর্ষকে বয়কট করতে হবে, বয়কট ইন্ডিয়া। কেন বয়কট ইন্ডিয়া? কারণ কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাচ্ছিলেন যে ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। কোটা মুভমেন্ট আন্দোলন শুরু হয়। তাই তারা এখন বলছে, মানে অর্থাৎ ছাত্ররা এখন বলছে ওই যুক্তিটা নিয়ে যে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ইন্টারনেট বন্ধ করে দিতে হয়। শেখ হাসিনা এমনই একটা সমস্যায় পড়ে গেছিলেন যে সে তখন এই ঘটনাটাকে আর, মানে এই আন্দোলনকে আর সে থামাতে পারছিল না। পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং খবর আসে প্রায় 500 থেকে 600 মানুষকে নাকি, মানে অর্থাৎ মানুষ নয়, ছাত্রকে নাকি হত্যা করা হয়েছিল। আর্মিরা শেখ হাসিনাকে জানান যে আপনি এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যান। নমস্কার। আজকে এমন একটি দেশ সম্বন্ধে আলোচনা করব যে দেশটি 4 বার স্বাধীন হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা কি ভাবছেন যে কোনো দেশ 4 বার স্বাধীন হয়? হ্যাঁ, তেমনই ঘটনা ঘটেছে এমন একটি দেশের সাথে, যার আলোচনা প্রসঙ্গে আপনারা জানতে পারবেন যে সে কিভাবে এই 4 বার তার জন্ম হলো। ঘটনার সূত্রপাত হচ্ছে 1905 সালে, যখন দুর্জন নামের এক ব্যক্তি তিনি প্রথম এই দেশটিকে ভাগ করেন। সরি, ভুল বললাম, দুর্জন হবে না, ওটা হবে লর্ড কার্জন। এই লর্ড কার্জন 1905 সালে প্রথম ঠিক করে যে এই দেশটিকে সে ভাগ করে দেবে মূল ভূখণ্ড থেকে। তো আজকের বিষয় হচ্ছে বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ, এই সেই বাংলাদেশ যার ইতিহাস আমরা আজকে জানার চেষ্টা করব। লর্ড কার্জন দেখেন যে বাংলা, যেখান থেকে, মানে বরাবরই আমরা দেখে এসেছি, যদি কেউ কোনো শাসন করে বা শোষণ করে, তখন তার বিরুদ্ধে একমাত্র বাঙালিরাই সরব হয় বা বরাবর হয়ে এসছে। ঠিক সেভাবেই 1905 সালে ব্রিটিশরা দেখতে পায় যে এই বাংলা, যার এরিয়া ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যাকে নিয়ে, তো এই বাংলা যদি তারা না ভাঙে তাহলে সেক্ষেত্রে তাদের এই সাম্রাজ্য বিস্তারের নীতি অন্ধকারে চলে যাবে। কেন অন্ধকারের দিকে চলে যাবে? কারণ হচ্ছে তারা দেখে এসছে যে এই বাংলা বরাবর বিদ্রোহীদের জন্ম দিয়েছে। কেন বিদ্রোহীদের জন্ম দিয়েছে? কারণ বাঙালিরা হলো এমনই একটি জাতি যারা ওই শোষণ করার মানুষদের সহ্য করতে পারে না। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই বাংলার থেকেই প্রথম স্বাধীনতা সংগ্রামীদের জন্ম হয়েছে, যা পরবর্তী ক্ষেত্রে একটি স্বাধীন দেশ তৈরি করতে সাহায্য করেছে। আজকে যে আমরা বলছি আমরা স্বাধীন, সেটা হয়তো আমরা বলতে পারতাম না। তো যাই হোক, আসুন ঘটনায় আসুন। 1905 সালে লর্ড কার্জন দেখেন যে এই বাংলাকে যদি না ভাগ করতে পারে তাহলে তাদের এই সাম্রাজ্য বিস্তার করতে তাদের সমস্যা হবে। তো সেহেতু তারা কি করে, তারা ওই ঢাকায়, সেই মুহূর্তে কি হতো, সেই মুহূর্তে কলকাতা থেকে সব কিছু পরিচালনা করা হতো, কারণ সেই সময় ব্রিটিশদের রাজধানী ছিল কলকাতা। অতএব কলকাতা থেকে ওই সুদূর ঢাকায় যাতায়াতের একটা বড় সমস্যা ছিল এবং সেখান থেকে, মানে সেখানের যাবতীয় প্রশাসনিক সিস্টেমটা পুরোটাই হতো কলকাতা থেকে। সে সময় তিনি ঠিক করেন যে ঢাকার লোকদের বোঝাতে হবে যে তোমরা এই এই জিনিসগুলির থেকে বঞ্চিত হচ্ছ। তো যথারীতি তিনি কি করেন, যেহেতু বাংলাদেশে
মানে আজকের বাংলাদেশে সেই সময় সেটা বাংলা ছিল, সেখানে মুসলিম মেজরিটি ছিল। তাই প্রথমে সে কী করে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে, মানে হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরির সৃষ্টি করে। আর সাথে সাথে তাদের ওখানে তাদেরকে বলে যে আপনারা এত দূরে রয়েছেন ঢাকায়, তো আপনাদের যাতায়াত খরচ বলুন, কলকাতায় যাবতীয় প্রশাসনিক যদি কোনো কিছু করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে কলকাতায় যেতে হবে। ফলে কি সুদূর কলকাতায় যাতায়াত খরচা যেমন আছে, তেমন সেটা ছিল সেই সময় সময় সাপেক্ষ। এবং রাস্তাঘাট সত্যি সেই সময় ঢাকায় খুব করুণ অবস্থা ছিল, মানে যোগাযোগ ব্যবস্থা খুব একটা সুবিধা ছিল না। সেই সময় রেল যোগাযোগ কিন্তু ঢাকার মধ্যে ছিল না। ফলে কি তারা ভাবে, হ্যাঁ কথাটা তো ঠিকই বলছে, আমরা যদি আলাদা হই তাহলে আমরা একটা নিজস্ব রাজধানী পাবো এবং যাবতীয় আইন আদালত প্রশাসনিক ভবন সব কিছু আমার ঢাকায় তৈরি হবে। যথারীতি তারা এগ্রি হয়ে যায়, তারা বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা দেশভাগের পক্ষে আমরা সায় দিচ্ছি। আর এদিকে দেখা যায় কলকাতায় কিছু ব্যক্তি ছিল যারা, মানে সেই সময় বলা হতো তাদেরকে জমিদার, তারা তাদের বেশিরভাগই জমিদারি ছিল তাদের ওই ঢাকা সংলগ্ন এলাকায়। ফলে তারা ঠিক করে যে না, এইভাবে তো দেশ ভাগ করতে দেওয়া যায় না, দেশ ভাগ করতে দিলে পরে তাদের জমিদারি তারা হারিয়ে দেবে এবং তাদের ব্যবসা বাণিজ্য সেটাও হারিয়ে যাবে। তো যাই হোক, এসব ঘটনায় আসছে না। বিষয় হচ্ছে 1905 সালে তাহলে প্রথমবার লর্ড কার্জন বাংলাকে ভাগ করে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই 1911 সালে সে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। যাই হোক, তাহলে প্রথম 1905 সালে বাংলাকে ভাগ করে দেওয়া হলো। একটা হলো গিয়ে আপনার ইস্ট বেঙ্গল মানে পূর্ববঙ্গ, আরেকটা হলো বাংলা যেটা পশ্চিমবঙ্গের বর্তমান পশ্চিমবঙ্গ। চলুন দ্বিতীয়বার আসে। দ্বিতীয়বার হচ্ছে ব্রিটিশরা এত চালাক ছিল, তারা কি করলো, তারা দেখলো যে আমাদেরকে তো বরাবর জ্বালিয়ে এসছে এই বাঙালিরা, মানে বাঙালিরাই প্রথম স্বাধীনতার বীজ বপন করেছিল। ফলে কি তারা কিন্তু বাঙালিদের বরাবরই খারাপ নজরে দেখত, মানে এরা হচ্ছে বিদ্রোহী, জাস্ট লাইক দ্যাট, যে এদেরকে যে কোনো মূল্যে দমাতে হবে। আর এরপরেই স্থান ছিল পাঞ্জাবে। গোটা ভারতবর্ষ এতটা বড় ছিল, আশা করি আপনাদের বলতে হবে না, সেই সময়ে মূল ভূখণ্ড যেটা ছিল সেটা বৃহৎ আকারের ছিল, মানে বিশাল বড় একটা দেশ ছিল ভারতবর্ষ। তো তাদের টার্গেট ছিল শুধুমাত্র বাংলা এবং পাঞ্জাব, কারণ পাঞ্জাব থেকেও আমরা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী পেয়েছি। তাই প্রথম স্বাধীনতা সংগ্রামী পেয়েছিলাম আমরা বাংলা থেকে, তাই বাংলার প্রতি প্রচণ্ড রাগ, ঈর্ষা আর পাঞ্জাবের উপর। তখন তারা কি করলো, তারা সেই সময়ের যেসব নেতারা ছিলেন, যেমন হচ্ছে আপনার জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, এদেরকে এবং ওদিকে আলী জিন্না, এদেরকে এমনভাবে কান ফুসলানো হলো যে বলা হলো, বোঝানো হলো তাদেরকে যে আপনারা ধর্মের ভিত্তিতে এই দেশটি ভাগ করুন, কারণ আমরা তো ছেড়ে যাবো, আর এত বড় একটা দেশ আপনারা চালাতে পারবেন না, তাহলে আপনারা নিজেদের মধ্যে সমঝোতা করে হিন্দু মুসলিমের ভিত্তিতে আপনারা দেশটা ভাগ করুন। যথারীতি তখন কি হলো, তখন যেসব অঞ্চলগুলো মুসলিম মেজরিটি ছিল সেগুলো চলে গেল পাকিস্তানে, আর যেগুলো হিন্দু মেজরিটি ছিল সেটা চলে এলো ভারতবর্ষে। এখানে বলে রাখি, ভারতবর্ষ কিন্তু সেকুলার ছিল, সেখানে কিন্তু মানে কোনো ধর্মের বেসিসে সেই দেশটি তৈরি হয়নি। আর ওদিকে আপনার বাংলাদেশ তৈরি হয়েছিল, পাকিস্তান তৈরি হয়েছিল পুরোপুরি মুসলিম অধ্যুষিত মানুষদেরকে নিয়ে। তাহলে 1947 সালে কি হলো, ভারত ভেঙে পাকিস্তান তৈরি হলো এবং পাকিস্তানের দুটি পার্ট ছিল, একটি পার্ট হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, যেটা পাঞ্জাবের কিছুটা অংশকে ভেঙে তৈরি হলো, আর এদিকে বাংলাকে ভেঙে। আর এই ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের দূরত্ব হচ্ছে প্রায় 1600 কিলোমিটার। ফলে এই সমস্যা অ্যারাইজ হলো যে ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানের দূরত্ব যেহেতু 1600 কিলোমিটার, সেহেতু ওয়েস্ট পাকিস্তান থেকে ইস্ট পাকিস্তানকে কন্ট্রোল করাটা খুব সমস্যা হচ্ছিল। ওয়েস্ট পাকিস্তানিদের মনোভাব ছিল যে তারাই হচ্ছে একমাত্র মুসলিম, আর ইস্ট পাকিস্তানিরা তারা নাকি কনভার্টেড, অর্থাৎ কনভার্টেড মুসলিম। ফলে কি তারা কিন্তু তাদেরকে বরাবরই একটু ছোট নজরে দেখত। যার দরুন এখানে কি হলো, ওয়েস্ট পাকিস্তানিরা প্রথমেই তারা ঠিক করলো যে উর্দু ভাষাকে সব জায়গায় চালাতে হবে। ওয়েস্ট পাকিস্তান যেহেতু উর্দু ভাষায় কথা বলে, সেহেতু ইস্ট পাকিস্তানেও উর্দু ভাষায় কথা বলতে হবে। আর এই হলো প্রথম সমস্যা, যেটা পরবর্তী ক্ষেত্রে মানে একটা নতুন দেশ তৈরি করতে সাহায্য করেছিল। যেহেতু ইস্ট পাকিস্তানের মানুষেরা বাংলা ভাষায় কথা বলতো, তাই তারা উর্দু ভাষাকে মেনে নিতে পারেনি, তারা উর্দু ভাষার জন্য প্রোটেস্ট করতে শুরু করে। আর এই প্রোটেস্ট এমনই একটা জায়গায় পৌঁছে যায় যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় ছাত্ররা বিক্ষোভ করছিল এই ভাষাকে নিয়ে, যে আমাদের বাংলা ভাষাকে মান্যতা দিতে হবে এবং আমরা বাংলা ভাষায় কথা বলবো। তখন কোনো কিছু কন্ট্রোল করতে না পেরে পাকিস্তানি সেনারা কি করলো, সে সময় ছাত্রদের উপর অত্যাচার শুরু করলো এবং কিছু ছাত্র সেই সময় নিহত হয়। আর সেই কারণের জন্য বাংলাদেশে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসাবে পালন করতে এবং শহীদদের সম্মান জানানো হতো। এই সময় একজন নেতা উঠে আসেন যার নাম হচ্ছে মুজিবুর রহমান। এই সেই মুজিবুর রহমান যে বঙ্গবন্ধু নামে পরিচিত। ইনি কি করেন, ইনি এই আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করেন। গণবিক্ষোভ ছিল, তার প্রোটেস্ট করা, তারপরে পরে পাকিস্তানি সেনারা শুরু করে গণহত্যা।
সেই গণহত্যার জন্য এই মুজিবুর রহমান প্রোটেস্ট শুরু করেন। আর তার কিছুদিন পরে তিনি 6 পয়েন্ট মুভমেন্ট শুরু করেন, যেখানে মুজিবুর রহমানের 6 পয়েন্ট মুভমেন্টে বলা হয় যে সেই সময় ওয়েস্ট পাকিস্তান এবং ইস্ট পাকিস্তানের মধ্যে অনেক ফারাক ছিল। কারণ জিডিপির বেশিরভাগটাই আসতো ইস্ট পাকিস্তান থেকে, মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু ছিল এই ইস্ট পাকিস্তান, মানে একটা হাব ছিল। তো তাদের দাবি ছিল যে এই ইস্ট পাকিস্তানকে আলাদাভাবে কিছু স্ট্যাটাস দিতে হবে, যার মধ্যে থাকবে ট্যাক্স স্ট্যাটাস থাকবে, সাথে সাথে আলাদা কারেন্সি করতে হবে এবং আলাদা সেনাবাহিনী থাকবে। যাই হোক, এরপরে যখন দেখলেন জেনারেল আইয়ুব খান যে এত দূর থেকে ইস্ট পাকিস্তানকে কন্ট্রোল করা যাচ্ছে না, তখন তিনি পদত্যাগ করলেন এবং তারপরে পরে এলেন জেনারেল ইয়াহিয়া খান। এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে আপনারা কিছুক্ষণ পরেই আপনারা জানতে পারবেন। তো এই জেনারেল ইয়াহিয়া খান যখন এলেন, তখন তিনি দেখলেন যে এত দূর থেকে যেহেতু বাংলাদেশকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে এমন একটা কিছু করতে হবে যাতে দুটো এলাকাকে ঠিকঠাকভাবে চালানো যায়। তো তিনি প্রথম জেনারেল ইলেকশন ঘোষণা করলেন এবং এই জেনারেল ইলেকশনে ওদিকে ওয়েস্ট পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টি এবং ইস্ট পাকিস্তানে তখন আওয়ামী লীগ, এই দুটি দলের মধ্যে সেই সময় নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তো দেখা যায় যে আওয়ামী লীগ 169টি সিটের মধ্যে 167টি সিট দখল করে এবং সে বা আওয়ামী লীগ সেই সময় ওয়েস্ট পাকিস্তানে যায় সরকার গঠন করার জন্য, আর ওদিকে ওয়েস্ট পাকিস্তানে পিপলস পার্টি সবকটা সিট পায়। তো যেহেতু সিট বেশি পেয়েছিল আওয়ামী লীগ, সেহেতু তারা সরকার গঠনের জন্য যায়। তো সেই সময় জেনারেল ইয়াহিয়া খান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেন এবং জেলবন্দি করেন, আর এর ফলে শুরু হয় বিক্ষোভ। যখন তিনি দেখতে পেলেন যে এই বিক্ষোভ থামানো যাচ্ছে না কোনো অবস্থাতে, তখন তার মাথায় একটা বুদ্ধি এলো, যেটা ছিল নির্মম, মানে জঘন্যতম একটি চিন্তা, যার বাস্তবায়ন করেছিলেন উনি 25শে মার্চ 1971। এই ছিল সেই ঘটনা, যে ঘটনা ইতিহাসে জেনোসাইড নামে পরিচিত। সেই সময় তিনি কি করলেন, 25শে মার্চ যত আওয়ামী লীগের নেতা এবং সাপোর্টার রয়েছে তাদের প্রত্যেককে ধরে ধরে হত্যা করা শুরু হলো। প্রায় 3 লক্ষ মানুষকে সেই সময় হত্যা করা হয়েছিল। আর সব থেকে বড় যে ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে সেই সময়ে মহিলাদের উপর গণধর্ষণ চালানো হয় এবং তাদেরকে হত্যা করা হয়। প্রায় 4 লক্ষ মহিলাকে হত্যা করা হয় সেই সময়। আর সব থেকে বড় সমস্যার মুখে পড়েছিল সেই সময় তার প্রতিবেশী দেশ ভারত, কারণ এই যখন ঘটনা ঘটছে তখন প্রায় 10 লক্ষেরও বেশি জনসংখ্যা ভারতবর্ষে আশ্রয় নেয় শুধুমাত্র বাঁচার জন্য। আর যখন মানুষ এই রকম ঘটনা দেখছে, সেই সময় মানুষরা থাকতে না পেরে তারা তখন যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে এবং একটা বাহিনী তৈরি হয়, যে বাহিনীর নাম ছিল মুক্তি বাহিনী। এই মুক্তি বাহিনী প্রসঙ্গে আমরা কিছুক্ষণ পরে আসছি। এই মুক্তি বাহিনী এবং ভারতের সাহায্যার্থে এই ইস্ট পাকিস্তান 16ই ডিসেম্বর 1971 সালে নতুন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়, আর তখন থেকে এই নাম পায় বাংলাদেশ। তাহলে এই ছিল থার্ড টাইম যে 1971-এ বাংলাদেশ স্বাধীন হলো। তাহলে আমরা কি দেখলাম, 1905 সালে দেখলাম বঙ্গভঙ্গের সময় প্রথম ভাঙা হলো বাংলাকে, সেকেন্ড টাইম ভাঙা হলো 1947 সালে এজ এ পাকিস্তান, থার্ড টাইম ভাঙা হলো ইস্ট পাকিস্তানকে বাংলাদেশ হিসাবে, মানে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম হলো এবং জন্ম দিতে সাহায্য করেছিল সেই সময় ভারতবর্ষ। এবং ইতিহাসে সেই যুদ্ধ 1971-এর যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সব থেকে বড় আত্মসমর্পণ। তো এই ছিল বাংলাদেশের থার্ড টাইম স্বাধীনতা। এইবার আসি চলুন পরবর্তী সময়ে, বেশি যাচ্ছি না। এরপরে দেখা যায় যখন মুজিবুর রহমান সরকার গঠন করেন, তার কিছুদিন পরে 1975-এ তাকে হত্যা করা হয় এবং তার কেবল 2 মেয়ে, যেহেতু তারা বিদেশে ছিল, একজন জার্মানিতে ছিলেন বলে তারা সে সময় বেঁচে যান। এরপরে কিছুদিন পরে দেখা যায় জিয়াউর রহমান আর্মি প্রধান, তিনি সরকার গঠন করেন এবং তিনি একটি পার্টিও তৈরি করেন যার নাম ছিল বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এবং ওনার মিসেসের নাম হচ্ছে খালেদা জিয়া। পরবর্তী সময়ে তিনিও প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিছুদিন পরে দেখা যায় যে এই জিয়াউর রহমানও ঠিক যেভাবে মুজিবুর রহমান হত্যা হয়েছিলেন, ঠিক সেভাবে তাকেও হত্যা করা হয়। এরপরে সরকারে আসেন খালেদা জিয়া, অর্থাৎ জিয়াউর রহমানের স্ত্রী। আর এই শেখ হাসিনা অর্থাৎ মুজিবুর রহমানের যে মেয়ে বাইরে ছিল বলে বেঁচে গিয়েছিল, সে তখন ভারতে আশ্রয় নেয় এবং যখন বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হয়, সেই সময় হাসিনাকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে, যে আপনি যান, আপনি গিয়ে দেশের হাল ধরুন। এবং হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসে এবং সে তার আওয়ামী লীগ পার্টিকে আবার নতুনভাবে তৈরি করেন এবং শেখ হাসিনা খালেদা জিয়াকে হারিয়ে তিনি সরকার গঠন করেন। এরপরে দেখা যায় যে এই শেখ হাসিনা
প্রায় 4 টাইমের সরকারে ছিলেন। আর খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তার এগেনস্টে চার্জ আনা হয় করাপশনে এবং তাকে জেলবন্দি করা হয়। আর তার ছেলে তারেক রহমান তিনি প্রবাসে বসবাস করেন। তো এই শেখ হাসিনা বরাবরই ভারতের প্রতি তার একটা টান রয়ে গেছে, কারণ যে এই দেশ যখন স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার জন্য ভারতবর্ষ মানে অনেকাংশে এই দেশকে তৈরি করার জন্য সাহায্য করেছিল এবং তার পিতাকেও সাহায্য করেছিল। এবং তার যখন এই শোচনীয় অবস্থা, অর্থাৎ তার পিতাকে যখন হত্যা করা হয়, তার পুরো ফ্যামিলিকে হত্যা করা হয়, তখন ভারতবর্ষ তাকে আশ্রয় দিয়েছিল। সেহেতু তার সফট টান কিন্তু একটা রয়ে গেছে ভারতের প্রতি। আর অপরদিকে আমরা দেখতে পাই খালেদা জিয়া যখন গভর্নমেন্টে ছিলেন তার কিন্তু ভারতের প্রতি একটু বিদ্বেষ বরাবরই ছিল এবং পাকিস্তান প্রীতি কিন্তু তার মধ্যে দেখা গিয়েছে। তো এই হচ্ছে দুটি ব্যক্তির দুরকম চিন্তাভাবনা। একজন হচ্ছে ভারতের প্রতি যার টান রয়েছে, আরেকজনের পাকিস্তানের প্রতি টান রয়েছে। এই হচ্ছে ডিফারেন্স দুজনের মধ্যে। তো আজকের যে ঘটনা, নেক্সট মানে 4th টাইম যে আবার কিভাবে এই দেশটি স্বাধীন হলো তার বিষয়ে আসি। শেখ হাসিনা 4বারের জন্য প্রধানমন্ত্রী। আর লাস্ট উনি জানুয়ারি মাসে তিনি পুনরায় নির্বাচন করেন এবং তিনি সরকার গঠন করেন। এর মধ্যে বলে রাখি, এর মধ্যে বিএনপি যে সবথেকে বড় বিরোধী পার্টি, তাদের বক্তব্য ছিল যে ইলেকশন ডিক্লেয়ারের আগে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে 3 মাসের জন্য, যারা এই ইলেকশনটাকে চালনা করবে। কিন্তু শেখ হাসিনা যেহেতু গভর্নমেন্টে ছিলেন সেহেতু তিনি কিন্তু এই কাজটি করেননি। তো তাই তাদের রাগ ছিল যে না, তুমি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট করোনি তাহলে আমরা ভোটে অংশগ্রহণ করবো না, এবং তারা এই ভোটে অংশগ্রহণ করেনি। অন্যদিকে দেখা যায় যে কিছুদিন থেকে বাংলাদেশের মধ্যে একটা ট্রেন্ড শুরু হয়েছিল। যে ট্রেন্ডটি হচ্ছে যে ভারতবর্ষকে বয়কট করতে হবে, বয়কট ইন্ডিয়া। কেন বয়কট ইন্ডিয়া? কারণ কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালাচ্ছিলেন যে ভারত নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। অর্থাৎ এই স্বৈরাচার, অর্থাৎ শেখ হাসিনা যে সরকার ছিল সেই সরকারকে বলা হচ্ছে স্বৈরাচার সরকারকে তারা সাপোর্ট করেছে। মানে শেখ হাসিনা নাকি গভর্নমেন্ট তৈরি করতে পারতো না যদি না ভারতবর্ষ তাকে সাহায্য করতো। মানে তাদের মধ্যে একটা কি হয়েছিল, সেই সময় একটা বীজ ঢুকিয়ে দেওয়া হচ্ছিল যে ভারতবর্ষ আমাদের দেশের জন্য এই অবস্থার জন্য দায়ী, একমাত্র ভারতবর্ষ, আর কেউ নয়। বারবার করে তারা প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বরাবর সোশ্যাল মিডিয়াতে মানে বলা হচ্ছিল যে এই বয়কট করতে হবে, ওই বয়কট করতে হবে, মানে একটা প্রোপাগান্ডা চলছিল। তো এই বিষয়টা চলতে চলতে এমন একটা আকার ধারণ করে যে আমরা দেখতে পাই কোটা মুভমেন্ট আন্দোলন শুরু হয়। এই কোটা মুভমেন্ট আন্দোলন কি? এই কোটা মুভমেন্ট আন্দোলন হলো ওই যে বললাম যে মুক্তিবাহিনী, সেই মুক্তিবাহিনীর জন্য বাংলাদেশে একটা রিজার্ভেশন কোটা ছিল গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে। সেই রিজার্ভেশন কোটার কি ছিল পার্সেন্টেজ? 56% কোটা রিজার্ভ ছিল। এই 56% কোটার মধ্যে যারা আওয়ামী লীগের মানে ডাইরেক্ট যারা মুক্তিবাহিনী ছিল তাদের ছেলের জন্য এবং তাদের নাতি, মানে যারা মুক্তিবাহিনী ছিল তাদের নাতিদের জন্য একটা পার্সেন্টেজ রিজার্ভ করতে হবে। সেই পার্সেন্টেজটা ছিল 30%। মানে 30% সিট রিজার্ভ থাকবে যারা মুক্তিযুদ্ধের পুত্র এবং নাতি তাদের জন্য। এইখানে প্রশ্ন ছিল সাধারণ ছাত্রছাত্রী, তাদের বক্তব্য ছিল যে যারা মুক্তিবাহিনী হিসাবে কাজ করেছিল সেই সময় তারা তো একটা হেল্প পেয়েছে গভর্নমেন্টের থেকে এবং তার ছেলেরাও গভর্নমেন্ট থেকে হেল্প পেয়েছে, কিন্তু তার নাতি নাতনিরা কি করে আসছে এখানে? তারা এই প্রশ্নটিই রেজ করেছিল বারবার করে। তো এই সমস্যার কারণে 2018 সালে শেখ হাসিনা গভর্নমেন্ট কি করে, সেই সময় এই কোটা মুভমেন্টটাকে পুরোপুরি তুলে দেয়, বলে যে না কোটা সিস্টেম আর থাকবে না, কোনো কোটাই থাকবে না। এখানেও একটা ইস্যু। তখন কি হলো, তখন যারা মুক্তিবাহিনী ছিল তাদের আত্মীয় স্বজনরা তারা তখন আবার ওই কেসটির এগেনস্টে তারা পিটিশন দাখিল করে। তারা জানায় যে এতদিন ধরে যেটা হয়ে আসছে সেটা কেন হবে না। বিষয়টি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকে। তখন এই যে স্টুডেন্টরা ছিল গত জুন মাস থেকে জুলাই মাস অবধি একটা বিশাল বড় মুভমেন্ট তৈরি হয় বাংলাদেশের মধ্যে, যে কোটা মুভমেন্ট। এবং সেখানে বলা হয় একটা স্লোগান, খুব পপুলার স্লোগান ছিল, চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রাজাকারটা কি? রাজাকারটা হচ্ছে সেই সময়, অর্থাৎ 1971 সালে যে যুদ্ধ হয়েছিল মুক্তিবাহিনী এবং পাকিস্তানি সেনাদের মধ্যে, সেই সময় এই রাজাকাররা পাকিস্তানি সেনাদের সাপোর্ট করেছিল এবং এই রাজাকাররাই নাকি ওই গণধর্ষণের সঙ্গে জড়িত ছিল। তাই তারা এখন বলছে, মানে অর্থাৎ ছাত্ররা এখন বলছে ওই যুক্তিটা নিয়ে যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। বিষয় হচ্ছে এই ঘটনা কি হয় পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই, মানে ধীরে 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 এমন একটা জায়গায় চলে আসে যে সেই সময় বাংলাদেশের মতন দেশে ইন্টারনেট বন্ধ করে দিতে হয়।
শেখ হাসিনা এমনই একটা সমস্যায় পড়ে গেছিলেন যে সে তখন এই ঘটনাটাকে আর মানে এই আন্দোলনকে আর সে থামাতে পারছিল না। পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং খবর আসে প্রায় 500 থেকে 600 মানুষকে নাকি মানে অর্থাৎ মানুষ নয় ছাত্রকে নাকি হত্যা করা হয়েছিল। আর এর ফলেই তৈরি হয় গণবিক্ষোভ এবং 2 আগস্ট ছাত্রদের তরফ থেকে জানানো হয় যে তারা ঢাকার উদ্দেশ্যে মার্চ বের করবে। অর্থাৎ সেই সময় সমস্যা এতটাই জটিল হয়ে গেছিল যে সেদিন আর্মিরা শেখ হাসিনাকে জানান যে আপনি এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যান, কারণ সিচুয়েশন এমন তৈরি হয়ে গেছে যে আপনি যদি না যান তাহলে আমরা আর আপনাকে রক্ষা করতে পারবো না। তো শেখ হাসিনাকে সেই সময় 45 মিনিট সময় দেওয়া হয়েছিল যে আপনি 45 মিনিটসের মধ্যে দেশ ছেড়ে চলে যান। শেখ হাসিনা তখন কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে হেলিকপ্টার ধরে এবং হায়দ্রাবাদে ল্যান্ড করে, মানে ভারতের হায়দ্রাবাদে ল্যান্ড করে এবং ভারতবর্ষে আশ্রয় নেয়। আর ওদিকে ঢাকার উদ্দেশ্যে যারা যেসব ছাত্ররা আসছিল তারা শেখ হাসিনার বাড়ি লুট করে এবং লুটের ভিডিও এতটাই নির্মম ছিল যে গোটা পৃথিবীতে এই ভিডিও নিয়ে প্রচুর আলোচনা হয় এবং আমরা দেখতে পাই কিছু ব্যক্তি, তারা ছাত্র না কি সেটা বলা যাচ্ছে না, তারা এমন কিছু জিনিস নিয়ে উল্লাস দেখায় যেটা দেখে সত্যি লজ্জাবোধ হয়। তো যাই হোক, বাংলাদেশিরা তারা একটা বিশাল পরিবর্তন করে ফেলে, অর্থাৎ যে স্বৈরাচারী শাসক ছিলেন সেই শাসকের পরিণতি হয় অন্য দেশে পলায়ন এবং তারা এখন বলছে যে তারা দেশ স্বাধীন করেছে পুনরায় এবং তাদের এই স্বাধীনতা নাকি ওই 1971 থেকে অনেক বেশি সুস্বাদু। তাদের বক্তব্য যে তাদের এই স্বাধীনতা এক নতুন যুগের সৃষ্টি করবে। তো দেখা যাক তাদের স্বাধীনতার পরে কি কি ঘটে আর কি কি ঘটছে সেসব নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে না, আগামী ভিডিওতে অবশ্যই সে বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগবে। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন।